আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দোয়া এবং পাশে থাকার বদলতে আজকে আমি আমার 348 নাম্বার লেকচারে পৌঁছে গেছি। প্রিয় শিক্ষার্থী, এই মহামারী করোনার সময় আমি তোমাদের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করতেছি। নিজেকে কোনো এক পূর্ণ কাজের অংশীদার মনে করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি দোয়া করো এবং সাহায্য দাও, পাশে থাকো, তাহলে সামনে আরও অনেকগুলি অনলাইন ক্লাসে তোমাদের সাথে থাকতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে। আর আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের আরও 5টি ক্লাস সম্পন্ন করেছি। তো তোমরা ওই 5টি ক্লাসের সবগুলিতেই ছিলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে নিউটনীয় বলবিদ্যায় বল এবং নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র অর্থাৎ নিউটনীয় গতির সূত্রসমূহ এবং ওই যে জড়তা, স্থিতি জড়তা এবং গতি জড়তা অর্থাৎ জড়তার প্রকারভেদ ও অন্যান্য রাশিগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বিজ্ঞানী নিউটন সাহেব যে 3টা সূত্র দিয়েছিলেন, সেই 3টা সূত্রগুলির মধ্যে ইন্টারনাল রিলেশন অর্থাৎ প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের কি সম্পর্ক, দ্বিতীয় সূত্রের সাথে তৃতীয় সূত্রের কি সম্পর্ক, তৃতীয় সূত্রের সাথে প্রথম সূত্রের কি সম্পর্ক, সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমরা নিউটনের গতির সূত্রগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করব। প্রথমে আমরা প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের মধ্যে কি করব, সম্পর্ক স্থাপন করব। দেখো, আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে F সমান m, জানি কি না? F সমান কি জানি? m এ জানি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F সমান m। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, F সমান যদি m এ হয়, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই দ্বিতীয় সূত্র থেকে F সমান m, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটির ভরবেগে পরিবর্তন হয়। যদি বল প্রয়োগ না করা হয় তাহলে ভরবেগের কি হয় না? পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুটি সুষম বেগে গতিশীল থাকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্রে আসতে পারবো সেটা আমি দেখাবো। দেখো, আমি প্রথম সূত্র জানি যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এখন দেখো, আমরা বাহ্যিক বল প্রয়োগ না করলে অর্থাৎ নেট বল শূন্য হলে আমরা লিখতে পারি F = 0। F = 0। এখন F যদি 0 হয় তাহলে আমি এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ দিলে তাহলে আমরা টোটাল লিখতে পারি বা 1 ও 2 হতে লিখতে পারি, 1 ও 2 হতে আমরা লিখতে পারি m a = 0। m a = কি? 0। দেখো প্রিয় শিক্ষার্থী, m a = 0। এখানে আমি যদি m দ্বারা ভাগ করি তাহলে পাবো a = 0। a = কি পাবো? 0 পাবো। আবার আমরা জানি যে একক সময়ে নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা a = লিখতে পারি d dt of v, d dt of v, বা আমরা এখানে লিখতে পারি d dt of v = 0। d dt of v = কি? 0। আমরা এখানে আমরা টোটালি যদি আমরা সমাকলন করি, অর্থাৎ এখানে যদি আমরা কি করি, সমাকলন করি, তাহলে d dt of v = ইন্টিগ্রেশন কি 0 dv বা dt। আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে টোটালি ধ্রুবক পাবো। আমি এভাবে লিখি, ইন্টিগ্রেশন করলে কি পাবো? ধ্রুবক পাবো। তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যদি কাটাকাটি যায়, বাকি থাকবে v ভেক্টর সমান
ধ্রুবক, ভি ভেক্টর সমান কি ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি সর্বোচ্চটাই চেষ্টা করব তোমাদের সেটা বিস্তারিত বা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে দেখো, আমি প্রথম এবং দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে বলছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F সমান ma, এবং নিউটনের প্রথম সূত্র ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকবে, গতিশীল থাকবে। আমি এই F সমান ma দ্বিতীয় সূত্র এখন বাহ্যিক যদি বল প্রয়োগ না করি তাহলে অবশ্যই F ইকুয়াল 0 হবে, এবং 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি m a ইকুয়াল 0 বা a ইকুয়াল 0 উভয় পক্ষ কি দ্বারা ভাগ করলাম, m দ্বারা ভাগ করলাম। এখন দেখো আমরা জানি যে একক সময়ে বেগের পরিবর্তন আনাকে ত্বরণ বলা হয়, অর্থাৎ a ইকুয়াল dv dt। তাহলে আমি dv dt নিলাম, dv dt ইকুয়াল 0। তাহলে আমরা এখানে পাচ্ছি উভয় পক্ষ যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন dv dt 0 কে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক পাবো। তাহলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত রাশি হওয়ার কারণে ইন্টিগ্রেশন dv dt অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কাটাকাটি গেছে, বাকি থাকবে v ভেক্টর ইকুয়াল ধ্রুবক। অর্থাৎ আমরা দেখতেছি যে বাহ্যিক বলের ক্রিয়া না থাকলে ব্যাগের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। ব্যাগের যদি কোনো পরিবর্তন না হয় অর্থাৎ বস্তু যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় কি করবে, থাকবে। বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করে বা বাহ্যিক বল প্রয়োগ করে যদি বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল কি করবে, সুষমবেগে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে উপনীত হতে পারতেছি। আমি আবার বলতেছি, আমি বলছিলাম যে কি, বা বিজ্ঞানী নিউটন বলছিলাম যে কি, যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। দেখো এখানে বাহ্যিক বল প্রয়োগ না করলে ব্যাগ ধ্রুব থাকতেছে, অর্থাৎ সমবেগে চলতেছে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি বল প্রয়োগ করা হয় নাই, ব্যাগ পরিবর্তন হয়নি, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয়নি। অবস্থানের পরিবর্তন না হওয়া মানে কি, বস্তুটি গতিশীল থাকলে সমবেগে চলতে থাকবে, আর স্থির থাকলে চিরজীবন স্থির থাকবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র, প্রথম সূত্র পাওয়া বা প্রথম ও দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। এখন আমরা দ্বিতীয় ও তৃতীয় সূত্রের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি সর্বোচ্চটা চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ তোমাদের বুঝতে পারার মধ্যে হচ্ছে আমার ক্লাসের সফলতা। তোমরা না বুঝলে আমি এত কষ্ট করে এখানে অনলাইনে ক্লাস করার কোনো যুক্তি থাকে না, ঠিক আছে, কোনো যথার্থতা থাকে না। তাই তোমরা না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সর্বোচ্চটাই চেষ্টা করব তোমাদেরকে সেটা কি করার জন্য, বুঝিয়ে বলার জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। দেখো আমরা দ্বিতীয় সূত্রে আবার বলতেছি, দ্বিতীয় সূত্রে আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম যে দ্বিতীয় সূত্রে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এবং তৃতীয় সূত্র থেকে আমরা পাইছিলাম যে প্রত্যেক ক্রিয়ার সমানু বিপরীত একটি প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক ক্রিয়ার একটি সমানু কি রয়েছে, বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম সূত্রে বলছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। তার মানে শুধুমাত্র একটি বলের কথা বলা আছে। একইভাবে দ্বিতীয় সূত্রের মধ্যেও দেখো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এখানেও কিন্তু একটি বল প্রয়োগ আছে। কয়টি বল? একটি বল। তার মানে প্রথম ও দ্বিতীয় সূত্র শুধুমাত্র একটি বলের উপর নির্ভর করতেছে। প্রথম সূত্র বলছিল বল প্রযুক্ত না হলে, দ্বিতীয় সূত্র বলছিল বলের সমানুপাতিক, তার মানে একটি বল কাজ করে। কিন্তু তৃতীয় সূত্রে দেখো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ক্রিয়া একটি বল, প্রতিক্রিয়া একটি বল। তার মানে তৃতীয় সূত্রের মধ্যে কয়টি বল কাজ করতেছে? দুইটি বল কাজ করতেছে। তাহলে আমরা লিখতে পারি নিউটনের প্রথম দুইটি সূত্র অনুসারে যদি দুইটি বস্তুর
দুইটি বস্তুর যে কোনো একটি অপরটিকে বল প্রয়োগ করে, অপরটিকে কি করে? বল প্রয়োগ করে। আমি চিত্রের মধ্যে দেখাচ্ছি, দেখো চিত্রের মধ্যে দেখো এই একটি বস্তু, এটা m বলের বস্তু, এটা আরেকটি বস্তু, এটা m বলের বস্তু। আমি এটাকে m1 বলের বস্তু কল্পনা করলাম, এটা m2 বলের বস্তু কল্পনা করলাম। এখন দেখো এই বস্তুটা এদিকে গতিশীল, এই বস্তুটা এদিকে গতিশীল, অর্থাৎ দুইটা পরস্পর বিপরীত দিকে গতিশীল। দেখো এই বস্তুটা F1 বল প্রয়োগ করবে কার উপর? এই প্রথম বস্তুর উপর F1 বল প্রয়োগ করবে। যদি ক্রিয়া হয়, এ যদি একে ক্রিয়া করে তাহলে F1 বল প্রয়োগ করবে। তার মানে আমরা দেখতেছি যে নিউটনের প্রথম এবং দ্বিতীয় সূত্র যে কোনো একটি বলের উপর নির্ভর করতেছে, অর্থাৎ সেই ক্ষেত্রে একটি বল নিয়ে কাজ করতেছে। কিন্তু তৃতীয় সূত্র অনুসারে একটি প্রতিক্রিয়া বলের সাথে সাথে একটি ক্রিয়া বল থাকবে, অর্থাৎ একটি ক্রিয়া বলের সাথে সাথে একটি কি থাকবে? প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে যদি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রতিক্রিয়া বলটি F2 হয়, প্রতিক্রিয়া বলটি কি হয়? F2 হয়, সেই ক্ষেত্রে আমরা মনে করে নিতে পারি এখানে দেখো কোনো বাহ্যিক বল প্রয়োগ হয় নাই, এরা দুইজন একজন আরেকজনের উপর বল প্রয়োগ করছে। M1 বস্তু M2 বস্তুর উপর F1 বল এবং M2 বস্তু M1 বস্তুর উপর F1 বল প্রয়োগ করছে। কিন্তু বাহ্যিক কোনো তাদের উপর কি করা হয় নাই? বল প্রয়োগ করা হয়নি। এখন মনে করি M1 বস্তুর বেগ যদি v1 হয় এবং M2 বস্তুর বেগ যদি v2 হয়, তাহলে আমরা প্রথম বস্তুর ভরবেগ লিখতে পারি ভরবেগ p1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ লিখতে পারি ভরবেগকে আমরা লিখতে পারি p2। প্রথম বস্তুর ভরবেগকে আমরা p1 এবং দ্বিতীয় বস্তুর ভরবেগকে যদি p2 লিখি, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে পাই কি পাই? দেখো আমরা পাই F1 equal dt of p1 এবং F2 equal dt of p2 কারণ আমরা পাইছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সুতরাং m1 কর্তৃক প্রযুক্ত বল F1 সমান d dt of p1 এবং m2 কর্তৃক প্রযুক্ত বল F2 সমান d dt of p2 v2। এখন যদি আমি প্রথম ও দ্বিতীয় বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি হিসাব করি, তাহলে ভরবেগের সমষ্টি হবে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি ইকুয়াল p1 plus p2। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, বস্তুদ্বয়ের উপর আমি বলছিলাম বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় নাই। বাহ্যিক কোনো কি প্রয়োগ হয় নাই? বল প্রয়োগ হয় নাই। বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বাহ্যিক বল প্রয়োগ না হলে আমরা লিখতে পারি d dt of p1 plus d dt of p2 equal 0, d dt of p1 plus d dt of p2 equal 0, d dt of p1 plus d dt of p2 equal 0। অথবা আমরা কি বলতে পারতাম? এই p1 plus p2 equal 0, সরি f1 plus f2 equal কি বলতে পারতাম? 0 বলতে পারতাম, কারণ আমরা এখানে কোনো প্রকার বাহ্যিক কি করাই নেই, বল প্রয়োগ করাই নেই। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো d dt of p1 plus d dt of p2 সমান যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f1 plus f2 equal 0, f1 plus f2 equal কি 0, বা f1 সমান minus f2, f1 সমান minus f2। এই যে f1 সমান minus f2, এখানে f1 যদি ক্রিয়া বল হয়, f2 হবে প্রতিক্রিয়া বল। f1 যদি ক্রিয়া বল হয়, f2 হবে কি বল? প্রতিক্রিয়া বল। এবং f1 যেদিকে ক্রিয়া করবে,
F2 তার বিপরীত দিকে ক্রিয়া করবে, F2 তার কোন দিকে ক্রিয়া করবে, বিপরীত দিকে ক্রিয়া করবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বস্তুর একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেকটি বস্তুর যদি কোনো একটি ক্রিয়া থাকে তাহলে ওই ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রে কি হতে পারতেছি, উপনীত হতে পারতেছি। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। এখন আমরা প্রথম সূত্র ও তৃতীয় সূত্রের মধ্যে একটু সম্পর্ক ঘটাবো। প্রথম সূত্র ও তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক দেখো। প্রথম সূত্রে বলছিল বল প্রয়োগ করব না, কিন্তু বস্তুও কি হতে পারবে না, গতিশীল হতে পারবে না যদি বস্তুটি স্থির থাকে। আবার বল প্রয়োগ করব না, বস্তুটি স্থির হতে পারবে না যদি বস্তুটি গতিশীল থাকে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরজীবন স্থির ও গতিশীল বস্তু চিরজীবন গতিশীল থাকবে। এখন দেখো, একইভাবে তৃতীয় সূত্র বলা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন মনে করো আমি যদি প্রথম ও তৃতীয় তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্কে স্থাপন করতে চাই, তাহলে আমি দুই একটি উদাহরণের মাধ্যমে বুঝাতে পারি। দেখো, আমি একটি বাসে চললাম, কোনো এক জায়গায় যাব, তাহলে বাসে চলার কারণে এখন স্থির বাসে আমি কি করলাম, উঠে দাঁড়ালাম। এখন দাঁড়ানোর কারণে কেন দাঁড়ালাম, বাসে হয়তো সিট খালি নেই, সেই জন্য আমি উঠে দাঁড়ালাম বা আমি কোনো একটি সিটে বসলাম। বাসটি কিন্তু স্থির ছিল। এখন হঠাৎ করে বাস যখন চলা শুরু করবে, বাসে গতি সঞ্চার হবে, বাসের সাথে আমার সংযুক্ত বডিটাও গতিশীল হবে। কিন্তু বাসের সাথে সংযুক্ত না থাকা বডিটা স্থির থাকতে চাইবে। ফলে বাস যখন সামনের দিকে কি করবে, চলা শুরু করবে, আমার বডিটা গিয়ে পিছনের দিকে কি করবে, ধাক্কা দিবে। আবার যখন বাসটি কোনো জায়গায় থেমে যাবে, সেই ক্ষেত্রে আমার বাসের সংলগ্ন বডিটা বা বডির অংশটাও কি হয়ে যাবে, থেমে যাবে। কিন্তু উপরের অংশটা যেটা বাসের সাথে সংযুক্ত ছিল না, সেটা গতি জড়তার কারণে সেটি কি করবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি, আমি যদি বাসে উঠি বা বাসে চড়ি, স্থির বাসে উঠার পর বাসটি গতিশীল হওয়া বা থেমে যাওয়ার কারণে আমার বডিটা পিছনের দিকে বা সামনের দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। কেন ঝুঁকে যাচ্ছে? কারণ সেখানে একটি জড়তা কাজ করতেছে। একইভাবে আমি যদি তৃতীয় সূত্রকে এই প্রথম সূত্রের সাথে তুলনা করি, তাহলে দেখব যে বাসের হঠাৎ চলাকে যদি আমি ক্রিয়া কল্পনা করি, তাহলে আমার বডিটা পিছনের দিকে যে হেলে পড়তেছে বা ধাক্কা দিচ্ছে বা ঝুঁকে পড়ে যাচ্ছে, সেটাকে আমি কি কল্পনা করতে পারি, প্রতিক্রিয়া কল্পনা করতে পারি। একইভাবে বাস যখন থেমে যাচ্ছে, এই থেমে যাওয়াটাকে যদি আমি ক্রিয়া কল্পনা করতে পারি, তাহলে এই যে বাস থেমে যাওয়ার সাথে সাথে আমার বডিটা সামনের দিকে ঝুঁকে পড়ছে, সেটাকে আমি কি কল্পনা করতে পারি, প্রতিক্রিয়া কল্পনা করতে পারি। তার মানে প্রথম সূত্রের সাথে তৃতীয় সূত্রের একটি সামঞ্জস্য রয়েছে। প্রথম সূত্রে যেমন গতিশীল হওয়ার কারণে বডির উপরের অংশ স্থির থাকতে চায়, আবার স্থির হওয়ার কারণে বডির উপরের অংশ গতিশীল থাকতে চায়। তার মানে এখানে একটা জড়তা কাজ করতেছে। তৃতীয় সূত্রের মধ্যে সেই জিনিসটাকে যদি আমি শক্তিতে বলে রূপান্তর করি, তাহলে সামনের দিকে ঝুঁকে পড়াটা যদি ক্রিয়া হয়, তাহলে বাস থেমে যাওয়াটা প্রতিক্রিয়া, আর পিছনের দিকে ঝুঁকে পড়াটা যদি ক্রিয়া হয়, বাস রানিং হওয়াটা প্রতিক্রিয়া। এটাই হচ্ছে প্রথম সূত্র ও তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই নিউটনের গতির সূত্রগুলির একটু ব্যবহার নিয়ে আলোচনা করব। এখন দেখো, যদি আমি ব্যবহার আলোচনা করতে চাই, তাহলে আমার প্রথম হচ্ছে ঘোড়ার গাড়ি। নিউটনের গতির সূত্রের ব্যবহার। আমরা প্রথমে এই গতির সূত্রগুলি ব্যবহার করে কিভাবে ঘোড়ার গাড়ি টানে সেটা একটু দেখবো। ঘোড়ার গাড়ি কিভাবে টানে সেটা একটু দেখবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা গাড়ি আঁকতেছি, যদিও বা গাড়ির মতন হবে না, কোনো এটা একটা বক্স। যেহেতু আমি আঁকতে জানলে মনে করো, সেজন্য আমি এটাকে একটি গাড়ি আকারে মনে করে নিলাম। তাহলে এটা একটা গাড়ির চাকা,
ঠিক আছে, মনে করো না অনেক একটা চাকা, এটাও আরেকটা চাকা। ঠিক আছে, এই যে এই গাড়িটা এরকম একটা সমতল ভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, সমতল কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে ঘোড়া গাড়িটাকে কি করে নিচ্ছে, টেনে নিচ্ছে। এখন দেখো এই যে এখানে একটি ঘোড়া আছে, আমি আঁকতে পারতেছি না, দেখো এই ঘোড়াটা এই গাড়িটাকে কি করতেছে, সামনের দিকে টানবে, ঘোড়া গাড়িটাকে কি করবে, সামনের দিকে টানবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যখন এই ঘোড়াটা ভূমিতে পা রাখবে, ভূমিতে কি রাখবে, পা রাখবে, ভূমিতে পা রেখে ভূমিকে আঘাত করে সামনের দিকে বল প্রয়োগ করে গাড়িটাকে কি করবে, সামনের দিকে গতিশীল করবে। অর্থাৎ ভূমিতে ঘোড়াটা ভূমিতে পা দ্বারা আঘাত করার পর এখানে একটি ভূমির সাথে প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, যার কারণে ঘোড়া গাড়িটাকে কি করবে, টেনে নিয়ে যাবে। এখন দেখো মনে করলাম এইখানে যে ঘোড়াটা আছে সেই ঘোড়াটা গাড়িটাকে এফ বলে টানতেছে, কি বলে টানতেছে, এফ বলে টানতেছে। এখন গাড়ি কি বসে থাকবে, গাড়ি কি বসে থাকবে, গাড়ি কিন্তু বসে থাকবে না, গাড়িও কিন্তু ঘোড়াকে পিছনের দিকে এফ বলে টানবে, কি বলে টানবে, এফ বলে টানবে। এখন দেখো দুইটি বল যদি পরস্পর সমান হয় এবং বিপরীতমুখী হয়, তাহলে সেখানে যে বস্তুটার উপর দুটি বল প্রয়োগ হবে সেই বস্তুটা কি গতিশীল হবে, কখনো গতিশীল হবে না। এখানে দেখো ঘোড়া গাড়িটাকে এফ বলে টানতেছে, গাড়ি ঘোড়াকে পিছনের দিকে এফ বলে টানতেছে, তার মানে ঘোড়া বা গাড়ি কোনোটাই কি হবে না, গতিশীল হবে না। কিন্তু এখানে দেখো ঘোড়া তার পা দিয়ে ভূমিতে আঘাত করে, রাস্তায় আঘাত করে, মাটিতে আঘাত করে, আঘাত করলে সেখানে একটি বল উৎপন্ন হয়, সেই বলটা যদি টি হয়, সেই বলটা যদি কি হয়, টি, আমি মনে করলাম সেই বলটা টি বা টান, তাহলে এখন ঘোড়া যখন ভূমিতে আঘাত করে, ভূমি কি বসে থাকবে, বসে থাকবে না, ভূমিও ঘোড়া যখন ভূমিতে এভাবে আঘাত করে, এভাবে বল প্রয়োগ করে, তখন ভূমি কিন্তু বসে থাকবে না, ভূমিও তার বিপরীত দিকে সমমানের বল প্রয়োগ করবে, ভূমিও তার বিপরীত দিকে কোন মানের বল প্রয়োগ করবে, সমমানের বল প্রয়োগ করবে। আমি আবার বলতেছি, এখানে দুইটা ঘোড়া বা একটা ঘোড়া বাঁধা আছে, এই ঘোড়াটার সাথে রশি দিয়ে একটি গাড়ি বা অন্য কিছু দিয়ে একটি গাড়ি সংযুক্ত আছে। এখন ঘোড়া গাড়িটাকে টানবে, ঘোড়া গাড়িটার উপর এক বল প্রয়োগ করবে, গাড়িটা আর বসে থাকবে না, গাড়িও ঘোড়ার উপর তার বিপরীত দিকে এক বল প্রয়োগ করবে। এই দুটি বল পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ার কারণে ঘোড়া বা গাড়ি কোনোটাই কি হতে পারবে না, গতিশীল হতে পারবে না। কিন্তু ঘোড়া কি করবে, তার পা দিয়ে ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করে ভূমির বিরুদ্ধে একটি বল টি প্রয়োগ করবে, ভূমি কিন্তু বসে থাকবে না, ভূমিও ঠিক ঘোড়া বরাবর আরেকটি বল টি কি করবে, প্রয়োগ করবে উপরের দিকে। ঠিক আছে কিনা? এখন দেখো এই টি বলটা দুইটি উপাংশে বিভাজিত হয়ে যাবে। কয়টি উপাংশে বিভাজিত হয়ে যাবে? দুইটি উপাংশে বিভাজিত হয়ে যাবে। একটি উপাংশকে আমি এইচ ধরলাম, আর একটি উপাংশকে ভি ধরলাম, আর একটি উপাংশকে কি ধরলাম, ভি ধরলাম। এখন দেখো আমি একটি উপাংশকে, অর্থাৎ এই টি বলটা বা ঘোড়ার পা দ্বারা যে বলটা উৎপন্ন হয়েছে, যে বলটা তৈরি হয়েছে ঘোড়ার পা দ্বারা ভূমিকে আঘাত করার কারণে যেই বলটা উৎপন্ন হয়েছে, সেই বলটাকে আমি কি ধরছিলাম, আবার ভূমি ঘোড়ার উপর আরেকটি বল প্রয়োগ করছিল, সেটাও টি পরস্পর সমান। এখন এই টিটা দুই ভাগে বিভাজিত হয়ে যাবে, কারণ এই বলটা কিন্তু কি করবে না, ওই যে সোজাসুজি লম্ব বরাবর হবে না, কোণাকুণি হবে, সেটা তার দুইটি উপাংশ থাকবে, একটি আনুভূমিক উপাংশ, একটি কি উপাংশ, লম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ হচ্ছে এইচ এবং লম্ব উপাংশ হচ্ছে ভি, লম্ব উপাংশ হচ্ছে কি, ভি। এখন দেখো এই ঘোড়াটা একটি ওজন, ঘোড়ার একটি ওজন নিচের দিকে ক্রিয়া করবে না, ঘোড়ার একটি ওজন কি করবে, নিচের দিকে ক্রিয়া করবে। এই ঘোড়ার ওজন এবং উপরের দিকে যে ভি বল বা উলম্ব উপাংশ যে ভি, এই দুইটা পরস্পর সমান হয়ে যাবে, এই দুইটা পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তার মানে এই ভি এবং উপরের দিকে উলম্ব উপাংশ, অর্থাৎ টি প্রযুক্ত বলে উলম্ব উপাংশ ভি এবং ঘোড়ার ওজন পরস্পর সমান হয়ে যাওয়ার কারণে এরা পরস্পরকে কি করে দেবে, নিষ্ক্রিয় করে দেবে। তাহলে বাকি থাকবে কে, এইচ, বাকি কে থাকবে, এইচ থাকবে। এখন দেখো এই এইচ এর মান যদি
এই প্রতিক্রিয়া বল F এর সাইডে বেশি হয় অর্থাৎ H is greater than F হয়, এই F টা কোনটা? গাড়ি যে প্রতিক্রিয়া বল সৃষ্টি করছিল সেই F টা, এইটা ঘোড়া যে বলটা প্রয়োগ করছিল সেটা নয়, গাড়ি যে ঘোড়ার বিপরীতে যে বলটা প্রয়োগ করছিল সেই বল F যদি এই যে এখানে আনুভূমিক উপাংশ h অপেক্ষা ছোট হয়, h অপেক্ষা ছোট হয় অর্থাৎ ঘোড়া ভূমিতে পা দ্বারা আঘাত করার কারণে যে একটি বল উৎপন্ন হয়েছিল সেই বলের অনুভূমিক উপাংশ বা আনুভূমিক উপাংশ h যদি গাড়ি কর্তৃক পিছনের দিকে অর্থাৎ প্রতিক্রিয়া বল F এর চেয়ে বেশি হয় তাহলে গাড়িটি কি হবে? অবশ্যই গতিশীল হবে, গাড়িটি অবশ্যই কি হবে? গতিশীল হবে এবং গাড়িটি h - F বলে সামনের দিকে চলবে। কাইন্ডলি না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আবার বলতেছি দুইটি ঘোড়া বা একটি ঘোড়ার সাথে আমি একটি গাড়ি সংযুক্ত করে দিলাম, ঘোড়া গাড়িটাকে বল প্রয়োগ করবে, কি বল প্রয়োগ করবে? F বল প্রয়োগ করবে। এখন গাড়ি বসে থাকবে না, গাড়িও তার বিপরীত দিকে ঘোড়ার বিপরীত দিকে F বল প্রয়োগ করবে, তাহলে এই F এবং এই F পরস্পর সমান হওয়ার কারণে তারা পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে, গাড়ি বা ঘোড়া কেউ গতিশীল হতে পারবে না। কিন্তু ঘোড়া ওই মুহূর্তে ভূমিতে তার পা দিয়ে বল প্রয়োগ করবে, সেই বলের পরিমাণ হচ্ছে T, ভূমিও ওই ঘোড়ার পায়ের উপর একটি বল প্রয়োগ করবে, সেটা T, তারা পরস্পর সমান হবে। কিন্তু এই বলটা তির্যকভাবে প্রযুক্ত হওয়ার কারণে এই বলটির কয়টি উপাংশ ক্রিয়া করবে? দুইটি উপাংশ ক্রিয়া করবে, একটা হচ্ছে উলম্ব উপাংশ V আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ H। এই উলম্ব উপাংশ ঘোড়ার ওজন যেহেতু নিচের দিকে ক্রিয়া করে, ঘোড়ার ওজন কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে ক্রিয়া করে। এই ঘোড়ার ওজন এবং উলম্ব উপাংশ V পরস্পর সমান হওয়ার কারণে তারা পরস্পরকে কি করে দেবে? নিষ্ক্রিয় করে দেবে। বাকি থাকবে H উপাংশ। এই H উপাংশ বা অনুভূমিক উপাংশ যদি গাড়ির প্রতিক্রিয়া বল F থেকে বড় হয় তাহলে গাড়িটি সামনের দিকে গতিশীল হবে। গাড়িটি কিভাবে গতিশীল হবে? H - F বলে গাড়িটি সামনের দিকে গতিশীল হবে। H - F বলে গাড়িটি সামনের দিকে কি হবে? গতিশীল হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি গাড়ির পর m হয় এবং গাড়ির ত্বরণ যদি কি হয়? দেখো আমি গাড়ি নিয়ে তেমন আলোচনা করতেছি না, আগে ঘোড়া নিয়ে। যদি ঘোড়ার বল m এবং ঘোড়ার ত্বরণ a হয়, তাহলে আমরা লিখতে পারি H - F equal ma। H - F equal কি? ma। অর্থাৎ এই ত্বরণ নিয়ে গাড়িটি সামনের দিকে গতিশীল হবে। এই বল নিয়ে ma বল নিয়ে গাড়িটি কি করবে? সামনের দিকে গতিশীল হবে। কখন? যখন ঘোড়াটি পা দ্বারা তার ভূমিতে কি করবে? আঘাত করবে, তখন অনুভূমিক উপাংশ দ্বারা গাড়িটি কি হবে? সামনের দিকে গতিশীল হবে। কিভাবে গতিশীল হবে? গাড়ির প্রতিক্রিয়া বল F থেকে যদি অনুভূমিক উপাংশ বড় হয় তাহলে H - F অর্থাৎ ma বল দ্বারা সামনের দিকে গতিশীল হবে। এখন দেখো গতিশীল হলে তো হবে না, এই রাস্তাটা আর মসৃণ নাও হতে পারে, এখানে একটা ঘর্ষণ বল ক্রিয়া করতে পারে, এখানে একটা কি বল ক্রিয়া করতে পারে? ঘর্ষণ বল ক্রিয়া করতে পারে। এখন দেখো সেই ঘর্ষণ বল যদি কি হয়? দেখো রাস্তা উপর দিয়ে গাড়ি চলতেছে, রাস্তার সাথে চাকা সংযুক্ত, সেই চাকার সাথে রাস্তার একটি ঘর্ষণ কাজ করবে এবং সেখানে একটি ঘর্ষণ বল ক্রিয়া করবে, সেই ঘর্ষণ বলের পরিমাণ কি? সেই ঘর্ষণ বলের পরিমাণ কি? এখন দেখো এখন এখানে তাহলে একটা কি করবে? রাস্তায় এখানে একটা ঘর্ষণ বল কি কাজ করবে? কাজ করবে। যদি গাড়ির চাকার সাথে ঘর্ষণ বল, গাড়ির চাকার সাথে
রাস্তার বা ভূমির ঘর্ষণ বল F ফি হয়, ঘর্ষণ বল কি হয়? ফি হয়। তাহলে এই ঘর্ষণ বল গাড়ির গতিকে কি করবে? বাধা দিবে। গাড়ির গতিকে কি করবে? বাধা দিবে। এখন দেখো আমার এখানে অনেকগুলি বল কাজ করছিল। এই যে একটা ক্রিয়া বল কাজ করছিল আর একটা প্রতিক্রিয়া বল কাজ করছিল। এই প্রতিক্রিয়া বলের সাথে অনুভূমিক উপাংশ চলে গেছে। এখন দেখো এখানে ক্রিয়া বল F আছে, ক্রিয়া বল কি আছে? F আছে। এবং এখানে আমরা একটি ঘর্ষণ বল কি পাইছি। যদি এই ঘর্ষণ বলের পরিমাণ এই ক্রিয়া বলের চেয়ে কম হয়, এই ঘর্ষণ বলের পরিমাণ এই ক্রিয়া বলের চেয়ে কম হয়, অর্থাৎ F is greater than ফি হয়, F is greater than ফি হয়, সেই ক্ষেত্রে গাড়িটি কি হবে? সামনের দিকে গতিশীল হবে। সেই ক্ষেত্রে গাড়িটি কি হবে? সামনের দিকে গতিশীল হবে। তবেও গাড়িটি সামনের দিকে গতিশীল হবে, ঠিক আছে? তাহলে কিভাবে গতিশীল হবে? এখন দেখো যদি গাড়ির ভর কে আমি ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করি এবং ঘোড়া যেই ত্বরণে কাজ করবে বা গতিশীল হবে, গাড়ির ত্বরণও একই রকম হবে। কারণ ঘোড়ার বল প্রয়োগ করার কারণে গাড়িটি সামনের দিকে গতিশীল হবে, সেহেতু ঘোড়ার ত্বরণ এবং গাড়ির ত্বরণ পরস্পর কি হবে? সমান হবে। এবং গাড়ির ত্বরণ যদি কি হয়? এ হয়, সেই ক্ষেত্রে ঘর্ষণ বল এবং ক্রিয়া বলের ক্রিয়া প্রতিক্রিয়ায় গাড়ি যদি সামনের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে যে বল প্রয়োগ হবে সেই বলের পরিমাণ হবে F - P = ma। F - P = ma। অর্থাৎ ঘর্ষণ বল P এর চেয়ে যদি ক্রিয়া বল F বেশি হয়, গাড়িটি ক্যাপিটাল Ma বলের সামনের দিকে গতিশীল হবে। আর ঘোড়া কর্তৃক ভূমিতে প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ H যদি প্রতিক্রিয়া বল অর্থাৎ গাড়ি কর্তৃক প্রতিক্রিয়া বল F এর চেয়ে বেশি হয়, তাহলে স্মল ma বলে গাড়িটি কোন দিকে গতিশীল হবে? সামনের দিকে গতিশীল হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি 1 এবং 2 যোগ করি, 1 এবং কত যোগ করি? 2 যোগ করি। কেন 1 এবং 2 যোগ করব? কারণ এখানে ওই যে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতেছে সেই বল এবং গাড়ির ঘোড়ার অনুভূমিক উপাংশ কর্তৃক বা ফাদার আবুবিকে প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ দুইটাই একসাথে সামনের দিকে গাড়িটি কি করতেছে? গতিশীল করতেছে। দুইটাই একসাথে সামনের দিকে গাড়িটি গতিশীল করতেছে। তার মানে এখানে এই দুইটা বল একসাথে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ 1 ও 2 যোগ করলে আমরা পাই 1 যোগ 2, আমরা কি পাবো? দেখো H - F = ma, একটু দেখবা, এবং F - P = ma। আমি বলছিলাম যোগ করব। কি করব? যোগ করব। যোগ করলে এই F এবং F চলে যাবে, বাকি থাকবে H - P। H - P সমান কি আছে? দেখো ma + ma, বা H - P = আমি এটা যদি কমন নিয়ে নিই m + n, অর্থাৎ গাড়িটি এই a ইনটু ক্যাপিটাল M প্লাস স্মল m নিয়ে সামনের দিকে গতিশীল হবে। ক্যাপিটাল M প্লাস স্মল m ইনটু a বল নিয়ে সামনের দিকে গতিশীল হবে। সামনের দিকে কি হবে? গতিশীল হবে। সেই ক্ষেত্রে গাড়ি বা ঘোড়ার ত্বরণ a সমান হবে H - P/m প্লাস স্মল m, ক্যাপিটাল M প্লাস স্মল m। অর্থাৎ যদি গাড়িটি a ইনটু ক্যাপিটাল M প্লাস স্মল m বল নিয়ে সামনের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে গাড়িটি বা ঘোড়াটির ত্বরণ হবে a = H - P/M প্লাস স্মল m। এখন দেখো গতির শুরুতে যখন গতি শুরু হচ্ছে, অর্থাৎ গাড়িটি যখন চলা শুরু করবে, গতির শুরুতে দেখো আমি কিন্তু এখানে H is greater than F পেয়েছিলাম। H is greater than কি পেয়েছিলাম? F পাইছিলাম। আবার আমি F is greater than কি পাইছিলাম? P পাইছিলাম। অর্থাৎ গতির শুরুতে আনুভূমিক উপাংশ ঘোড়ার
পা দ্বারা ভূমিতে আঘাত করায় যে বল তৈরি হয়েছিল সেই বলের আনুভূমিক উপাংশ এবং অবশ্যই আনুভূমিক উপাংশ প্রতিক্রিয়া বল থেকে বেশি ছিল, আবার প্রতিক্রিয়া বলটা ঘর্ষণ বল থেকে কি ছিল বেশি ছিল। তাহলে এই যে এখানে H is greater than F is greater than P যদি আমি 3 নং সমীকরণে প্রয়োগ করি, কত নং সমীকরণে এটা যদি আমি 3 নং সমীকরণ দিই তাহলে 3 নং সমীকরণ হতে বোঝা যায় যে যদি H is greater than F is greater than P হয় অবশ্যই H is greater than কি হবে P হবে, সেটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি তাই না। H is greater than কি হবে P হবে। গাড়িটি H is greater than যদি P হয় সেই ক্ষেত্রে গাড়িটিতে ত্বরণ থাকবে, আর যদি H equal P হয় H equal P হয় যেটা আমরা এখান থেকে পাইছিলাম H is greater than F is greater than P, যেটা আমার এই 1 নং সমীকরণ 3 নং সমীকরণের মধ্যে F উজ্জ হয়ে গেছে, অর্থাৎ F কি হয়ে গেছে উজ্জ হয়ে গেছে, F9 হয়ে গেছে। দেখো F9 অর্থাৎ আমি এখানে লিখতে পারি H minus P by M plus N এন্ড একটু দেখবা প্লিজ। তাহলে আমার যদি H is greater than F হয়, H is greater than F হয় এবং F is greater than P হয় তাহলে অবশ্যই H is greater than কি হবে P হবে। যদি H is greater than P হয় সেই ক্ষেত্রে A থাকবে, A সমান আমরা কিছু একটা পাবো না, আমাদের পাবো না। অর্থাৎ H যদি P থেকে বড় হয় অর্থাৎ অনুভূমিক উপাংশ যদি ঘর্ষণ বল অপেক্ষা বড় হয় সেই ক্ষেত্রে গাড়িটি গতিশীল হবে, সেই ক্ষেত্রে গাড়িটির ত্বরণ থাকবে। যদি কোনো কারণবশত H এবং P পরস্পর সমান হয়ে যায়, H এবং P পরস্পর সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো H minus H by M plus N, তার মানে আমরা টোটাল কি পেয়ে যাব 0 by M plus N, তার মানে আমরা ত্বরণ পাবো না, কি পাবো না ত্বরণ পাবো না। ফলে গাড়িটি সুষম বেগে চলতে থাকবে, সুষম বেগে কি করতে থাকবে চলতে থাকবে। আবার দেখো যদি H is less than P হয় ঘর্ষণ বল আনুভূমিক উপাংশের চেয়ে বড় হয়, ঘর্ষণ বল আনুভূমিক উপাংশের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে ত্বরণের পরিবর্তে মন্দন চলে আসবে, ত্বরণের পরিবর্তে কি চলে আসবে মন্দন চলে আসবে। অর্থাৎ তখন এটা কি হয়ে যাবে মাইনাস A হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস A হয়ে যাবে, সেই ক্ষেত্রে গাড়িটির চলা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে গাড়িটির চলা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় নিউটনের গতির সূত্র প্রয়োগ করে কিভাবে ঘোড়ার গাড়ি টানা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। আমি ছোট্ট করে আরেকটু আলোচনা করব। আমি এখানে একটি গাড়ি নিয়েছিলাম, সেই গাড়িটাকে সি দ্বারা চিহ্নিত করছিলাম এবং গাড়ির সাথে দুটি ঘোড়া বা একটি ঘোড়া সংযুক্ত করছিলাম। গাড়ি এবং ঘোড়া পরস্পরকে বিপরীত দিকে টানতেছে একটি সমান ও বিপরীত বল দিয়ে। তাহলে এখানে গাড়ি ঘোড়াকে F বলে টানতেছে, ঘোড়া গাড়িকে F বলে টানতেছে, গাড়ি ঘোড়াকে F বলে কি করতেছে পিছনের দিকে টানতেছে। তার মানে পরস্পর সমান হওয়ার কারণে গাড়ি ঘোড়া কোনটাই কি হবে না গতিশীল হবে না। এখন ঘোড়া কি করবে ভূমিতে পা দ্বারা আঘাত করবে, ভূমিতে পা দ্বারা আঘাত করলে সেখানে টি বল উৎপন্ন হবে, ভূমিও কি করবে ঘোড়ার পা বরাবর আঘাত করবে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে। এখানে এই বলটা তির্যকভাবে প্রয়োগ হওয়ার কারণে এখানে বলটা দুটি উপাংশে বিভক্ত হয়ে যাবে। ঘোড়ার ওজনের সাথে সমান ও বিপরীত হওয়ার কারণে এরা পরস্পরকে কি করে দেবে নিষ্ক্রিয় করে দেবে। ফলে গাড়িটি এই বল প্রয়োগ করে সামনের দিকে গতিশীল হবে, কিন্তু শর্ত আছে যদি এই প্রতিক্রিয়া বল F এর চেয়ে বড় হয়, এই আনুভূমিক উপাংশ এই F এর চেয়ে বড় হয় তবেই গাড়িটি গতিশীল হবে, তবেই গাড়িটি কি হবে গতিশীল হবে। এবং আমরা সেই ক্ষেত্রে পেয়েছিলাম H minus F equal ma। কেন ma পাইছিলাম আমরা মনে করছিলাম ঘোড়ার বড় স্মল m এবং ঘোড়া যে ত্বরণ সৃষ্টি করে সেই ত্বরণের পরিমাণ a। এখন দেখুন গাড়ি যখন রাস্তার উপর দিয়ে চলতেছে গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণ করবে, সেখানে একটি ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণ বলের মান সেই ঘর্ষণ বলের মান v, ঘর্ষণ বলের মান কি v। এখন আমরা দেখো এখানে আনুভূমিক উপাংশ প্রতিক্রিয়া বল চলে গেছে, এখানে একটি ক্রিয়া বল আছে, এই ক্রিয়া বলের সাথে এই ঘর্ষণ বলের সাথে আমরা কি করাবো কাজ করাবো। এই ক্রিয়া বল যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রেও গাড়ি গতিশীল হবে। কি রকম গতিশীল হবে এই F minus P equal
এম এ। এখানে এমটা হচ্ছে গাড়ির বল ক্যাপিটাল এম, এবং গাড়ির ত্বরণ যা হবে ঘোড়ার ত্বরণ তা হবে, তাহলে আমি এখানে এ দিলাম। এই দুইটা যোগ করে টোটাল যে বলটা পাবো সেই বল নিয়ে গাড়ি কি করবে, সামনের দিকে গতিশীল হবে। আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে পেয়েছিলাম, গাড়ি বা ঘোড়ার ত্বরণ এ সমান h মাইনাস পি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখন দেখো আমি বলছিলাম যে, বা আমরা দেখতে পেয়েছিলাম যে h ইজ গ্রেটার দেন f, অর্থাৎ আনুভূমিক উপাংশ প্রতিক্রিয়া বল থেকে বড়, আবার প্রতিক্রিয়া বল বা ক্রিয়া বল ঘর্ষণ বল থেকে বড়, তাহলে অবশ্যই আনুভূমিক উপাংশ ঘর্ষণ বল থেকে বড় হবে। যদি ঘর্ষণ বল থেকে বড় হয় তাহলে গাড়িটি সামনের দিকে গতিশীল হবে, আর যদি সমান হয় তাহলে গাড়িটি সুষমবেগে চলতে থাকবে। আর যদি ঘর্ষণ বল বেশি হয় সেই ক্ষেত্রে গাড়িটি ধীরে ধীরে মন্দন হতে হতে একসময় কি হয়ে যাবে, থেমে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। অবশ্যই তোমরা ভালো থেকো, সচেতন থেকো, সুস্থ থেকো, নিজে বাঁচো, অপরকে বাঁচার সুযোগ করে দাও, এবং তোমাদের গুরু দায়িত্ব অর্থাৎ এই লকডাউনে তোমরা তোমাদের পড়ালেখাটার ক্ষেত্রে সময়টাকে সৎ ব্যবহার করো। কারণ যে এই পৃথিবীতে সময়ের মূল্য দিয়েছে বা দিতে পেরেছে সেই একমাত্র সফল হতে পেরেছে। তুমিও সময়ের মূল্য দাও, দেখবে তুমিও সফল হয়েছো। একদিন না একদিন, শুধু সময়ের অপেক্ষায়। কিন্তু তার জন্য অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে এবং অবশ্যই পড়তে হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।